মহিলারা কতটা সুরক্ষিত? প্রতিনিয়ত এরকমভাবে মেয়েদের ওপর অত্যাচার এই পশ্চিমবঙ্গে হচ্ছে। শোনা যায় যে পুলিশ কোনো এফআইআরই নিতে চায় না। থানাটা এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। তাহলে কি এরপর নেক্সট স্টেপ হচ্ছে নাইট শিফট বন্ধ মহিলাদের জন্য? আমারও নিজের অবাক লেগেছিল, তার মানে মানুষ এত ক্ষেপে আছে এদের ওপরে। তো তাহলে সিবিআই ইনভেস্টিগেশনে তো কোনো মানেই হচ্ছে না। তুমি কিসের সরকার চালাচ্ছ? তুমি তো নিজেকে চালাচ্ছ, নিজের ক্যাডারদের চালাচ্ছ, কি বাংলার মানুষকে তো চালাচ্ছ না। ক্যাম্পাসগুলো বারবার সেক্সুয়াল অ্যাসল্টের জায়গা কেন হয়ে যাচ্ছে? ওই শেখ শাহজাহান সন্দেশখালীর এপিসোড তো সবাই জানে। কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্ট নেই, অনলি ভাতা। বাঙালি বাড়ি করে খুব প্রচার চলছে, কি বাঙালি কি আদৌ ভালো আছে? কোনো ঘরে গিয়ে বাঙালিকে জিজ্ঞেস করো, নো, বাঙালিরা ভালো নেই। নমস্কার, আমার নাম প্রমিতা মুখার্জি। আজকে আমরা পডকাস্টের কথা বলবো পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে। সন্দেশখালী হোক কি কামদুনি, পার্ক স্ট্রিট হোক কি সোদপুর কি দক্ষিণেশ্বর হোক কি টালিগঞ্জ, পশ্চিমবঙ্গের কোনো প্রান্ততেই মহিলারা সুরক্ষিত নেই। আজকে আমরা আমাদের যিনি অতিথি আছেন তার সাথে কথা বলবো পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা, বর্ডারের অবস্থা কি, গ্রামের কি অবস্থা, ট্রাফিকিং, এবার আরো অনেক জিনিস নিয়ে আমাদের সাথে আছে লকেট চ্যাটার্জি। নমস্কার লকেটদি। আমরা পরপর পরপর ঘটনা দেখছি বাংলায়, যেটা হচ্ছে কলকাতায় হচ্ছে, কলকাতার বাইরে হচ্ছে। আরজি কর তো সবাই জানে, গোটা দেশ এতদিনে জেনে গেছে। বাট আরজি কর ছাড়াও প্রত্যেক দিনই কিছু না কিছু ঘটনা ঘটছে, যেটা আমাদের আমাদের স্টেটটাকে খুব আনসেফ করে দিচ্ছে মহিলাদের জন্য, বাচ্চাদের জন্য। তো কি কতটা খারাপ অবস্থা অন গ্রাউন্ড? আপনি তো ঘোরেন সব জায়গাতেই, অন গ্রাউন্ড কি দেখছেন? মহিলারা কতটা সুরক্ষিত? দেখো, লাস্ট মানে 12 বছর ধরে আমি মানে পলিটিক্যালি যদি আমি কোনো একটা পার্টিতে কাজ করি, পলিটিক্যালি, তো সেটা ভারতীয় জনতা পার্টি। 12 ইয়ার্স আমার প্রায় হতে চললো। এবং 12 ইয়ার্সের মধ্যে মানে প্রত্যেক দিন প্রতিনিয়ত এটা খুব বেড়েই চলেছে। আমরা ভেবেছিলাম যে জিনিসগুলো হয়তো কমবে, যে প্রত্যেকটা জায়গায় প্রতিনিয়ত যদি আমরা সোশ্যাল মিডিয়া ছাড়া যদি দেখতে পাচ্ছি সেটা ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাই না, যেগুলো আমাদের পেছনে অন্ধকারে ঘটে যাচ্ছে ঘটনা, মানে প্রতিনিয়ত এরকমভাবে মেয়েদের ওপর অত্যাচার এই পশ্চিমবঙ্গে হচ্ছে। এবং সবাই হয়তো ভেবেছিল যে মহিলা মুখ্যমন্ত্রী আছে, তো মহিলা মুখ্যমন্ত্রীকে যখন 2011-তে নিয়ে আসা হয়েছিল, তো মহিলাদের জন্য এটা একটা বিরাট আনন্দের ব্যাপার হয়েছিল যে অ্যাটলিস্ট ফার্স্ট প্রায়োরিটি থাকবে, আমি যখন মহিলা তখন মহিলাদেরকে আমরা আগে প্রায়োরিটি দেবো। এটা খুব স্বাভাবিক যে তারা সুরক্ষিত থাকবে। কিন্তু ঘটনাটা পুরো উল্টো দিকে ঘুরতে শুরু করলো। এখানে যারা মহিলাদের উপর অত্যাচার করে, আমি বেশিরভাগ সময় যদি আমাকে নন পলিটিক্যালি বলো, আমি মহিলাদের বিষয়টাকে নন পলিটিক্যালের মানে পলিটিক্সের ওপরে রাখতে চাই অলওয়েজ। এবং সেখানে দেখেছি বেশিরভাগ সময় যে সকল দোষী থাকে তারা একটা না একটা কোনো পলিটিক্যাল পার্টির হয়, এবং সেটা বেশিরভাগ সময় দেখা গেছে তৃণমূল পার্টির। এবং বেশিরভাগ সময় জিনিসগুলোর কোনো বিচার পায় না, এবং তারা একটা কোনো সময় ঢুকে গেল তো জামিনে ছাড়া পেয়ে গেল, কিছু হয়নি, তারা আবার ওরকমভাবে ঘুরতে থাকে, এবং না হলে তাকে ধরাই হয় না, সে পালিয়ে যায়। তারপর একটা ঘটনার ওপর আরেকটা ঘটনা ওভারল্যাপ হয়ে যায়, তো মানুষ তো খুব তাড়াতাড়ি ভুলে যায় সব কিছু, এইসব জিনিস বেশি মনে থাকে না। তো এই জিনিসগুলো ঘটতে 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 এখন কি হয়েছে, এটা একটা ডেইলি একটা রুটিনে হয়ে গেছে, যে এখন যদি কিছু একটা হয় না, সে ভালো করে জানে আমার কিছু হবে না, কারণ আমি না এই পার্টিকুলার এই তৃণমূল কংগ্রেস করি। এইটা ভেতরে চলে আসাতে, যেহেতু এটার কোনো শক্ত হাতে এটাকে ধরা হয়নি, একটা যদি এরকম ইনসিডেন্ট হতো যে তাকে উপযুক্ত শাস্তি ফার্স্ট ট্র্যাক কোর্টে নিয়ে গিয়ে করা হতো, তাহলে তো এই জিনিসটা এত বাড়তো না। যে কামদুনি থেকেই আমরা দেখে আসছি, মুখ্যমন্ত্রী কিছু না কিছু বলতে থাকেন, ভিকটিম ব্লেমিং হয় এখানে। এখানে এমন না যে যে দোষী তার এগেনস্টে কোনো অ্যাকশন হচ্ছে, উল্টে ভিকটিমকে ব্লেম করা হচ্ছে। 2012-তে সুসাইড জর্জ হয়েছিল পার্ক স্ট্রিটে, তিনি এখন নেই। হ্যাঁ, সেই সময় তো মানে আমি অবাক হয়ে গেছিলাম, ওরকম একটা রাস্তার মধ্যে মেয়েটিকে ওরকমভাবে মানে অত্যাচার করা হলো, মেয়েটি তারপরে লড়তে গেল, কিন্তু তার পাশে কেউ দাঁড়ালো না, এবং তার কোনো বিচার কিন্তু এখন অধরাই রয়ে গেল। তারপরে কামদুনির এরকম একটা নারকীয় ঘটনা, সেইখানে কোনো বিচার হলো না, উল্টে যাদের ফাঁসির সাজা দেওয়া হলো তারা
মানে ছাড়া পেয়ে গেল, মানে এদের পাশেও কোনো আইনজীবী দাঁড়ায়, এটাই তো অবাক লাগছে। যে আমাদের বাংলাতে এটাও হয় যে নৃশংসভাবে যাকে হত্যা করেছিল কামদুনিতে, সেই বাচ্চা মেয়েটিকে, মানে আজকে তার পাশেও আইনজীবী দাঁড়িয়ে তাকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে তাকে ছাড়িয়ে নিয়ে এলো। তাহলে আমাদের বাংলায় আমরা কি আশা করবো আর? সেই জন্যই এইসব জিনিস বেড়ে গেছে এবং প্রতিনিয়ত দেখবে যে এই ঘটনাগুলো আরো 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 করে বেড়ে চলেছে। রোজই তো হেডলাইনে বাংলা আসছে কোনো না কোনো মহিলার সুরক্ষার রিলেটেড ক্রাইমের জন্য। তো একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে শোনা যায় যে পুলিশ কোনো এফআইআরই নিতে চায় না। কোনো ঘটনা ঘটলো, সে মলেস্টেশন বলুন কিংবা রেপ বলুন, শুরুতে তো এফআইআরই নিতে চায় না। তো এফআইআর না নিলে, পুলিশ যদি এফআইআর না নেয়, তাহলে ইনভেস্টিগেশন কি করে হবে? আমরা পুলিশ, আমাদের পুলিশ শব্দটা আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে এসেছি, ভীষণ ভয় পেতাম পুলিশকে। এবং পুলিশ আর কি সেই একটা মানে চোর ডাকাত রেপিস্ট যারা আছে তাদেরকে পুলিশ ধরবে, আমরা যেগুলো শুনে এসেছিলাম, এই মিথটা আমাদের এই পশ্চিমবাংলা থেকে আস্তে ভেঙে গেছে। মানে পুলিশ মানে ও কিছু না, চুরচুর করে ভেঙে যাচ্ছে এখন। পুলিশ কিছু করতে পারবে না, কারণ পুলিশ হচ্ছে এখন ওই দলেরই একজন ক্যাডার হয়ে গেছে। ওই নামেই পোশাক আশাক পরে, নামেই থানা, কিন্তু সেই থানাটা এখন তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। তো পুলিশের ওপর সত্যিকারে কারুর কোনো ভরসা নেই। এবং ওনাদের ওপর থেকে বলে দেওয়া আছে, আজকে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এগিয়ে বাংলা, নারী মানে নারী সুরক্ষা এগিয়ে বাংলা। আমি ভাবি এত প্রতিনিয়ত দেখি, কে ভুল? যে বলছে নারী সুরক্ষা সে ভুল, না আমরা ভুল যারা আমরা এখানে বসে বসে দেখতে পাই? তখন মনে হয় কি যে এমন দেখা গেছে যে প্রচুর জায়গায় এখন তো আরো বেড়ে গেছে, যে কারোর কোনো কেউ অত্যাচার করলো, আমরা গেছি পুলিশের কাছে, তার মেয়েটিকে নিয়ে আওয়াজ তুলেছি, প্রতিবাদের আওয়াজ তুলে তাদেরকে ডায়েরি করতে নিয়ে গেছি, পুলিশ ডায়েরি করেনি, সে হাত গুটিয়ে বসে আছে এবং সে হয়তো পালিয়ে গেছে, অন্য কাউকে ছোটোখাটো লেভেলের কাউকে লিখে দিয়ে চলে গেছে, থানায় ওসি নেই, কেউ নেই। এবং যেহেতু পুলিশরা মানে এফআইআর নিচ্ছে না, তো আমাদের ডেটাতে কি দেখাচ্ছে যে কোনো কিছু মহিলারা দারুণ আছে এখানে, খুব সুন্দর আছে এখানে, কোনো রকম অত্যাচার হয় না এখানে। তো সম্ভবত এই নাম্বার যখন কমে যাচ্ছে, সবচেয়ে বেস্ট মহিলাদের জন্য সুরক্ষার জায়গা হচ্ছে এই পশ্চিমবাংলা। মানে এটাই হচ্ছে তার লাইন আর কি। কয়েক মাস আগে আমার মনে আছে, এটা সোশ্যাল মিডিয়ায় খুব শেয়ার করেছিল, যে কলকাতা হচ্ছে সেফেস্ট সিটি মহিলাদের জন্য। আমি জানি, আমি আমি কলকাতাতেই বড় হয়েছি, আমার স্কুল কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত কলকাতায়। যে আমি ইউনিভার্সিটি কেন, তারপর আমার অফিস, আমি চাকরিও শুরু করেছিলাম কলকাতায় টেলিগ্রাফ দিয়ে। তখনও অবধি আমি মাঝরাত্রে অফিসের পর ট্যাক্সি করে একা ফিরেছি, কিংবা কোথাও ঘুরতে গেছি, কোথাও একা ফিরছি ট্যাক্সি নিয়ে কি নিজের গাড়িতে, যাই হোক। তো তখনও অবধি আমরা জানতাম যে কিছু কিছু এরিয়া আনসেফ, ওখানে যেও না। এখন সব এরিয়া আনসেফ হয়ে গেছে। হ্যাঁ, এখন একটা দুটো নেই, এখন পুরো কলকাতাটাই আনসেফ। পুরো এখন যারা বাইরে থেকেও কলকাতায়, কোনো সময় আগে তো কলকাতায় সবাই পড়াশোনা করতে আসতো, এখন আর কেউ না বাইরে থেকে যারা আছে পড়াশোনা করতে আসছে না। কারণ কলকাতা মানেই একটা মেয়েকে পাঠাবো কলকাতায় পড়তে, তার স্বপ্ন পূরণের জন্য, সেটা আর তার বাবা মারা মানে ভরসা পাচ্ছে না। যেটা আগে জেলা থেকে না, আসতো পড়তে। না, সেটা একদম ভরসা পাচ্ছে না, বরং ভাবছে যে আমি অন্য জায়গায় পড়াই, আমার দরকার নেই কলকাতায় পড়ানো, অন্য রাজ্যে পড়াবো, কিন্তু কলকাতায় আমি আর মেয়েদেরকে পড়াবো না। এত ইনসিকিওর হয়ে গেছে এই কলকাতা। এবং সেই জন্যই দেখবে, আমি দেখেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন সবাই অনেক কিছু দেয় টায়। আমাদেরই অনেক বন্ধু বান্ধব সেলিব্রিটি তারা রয়েছে, তারা রিসেন্টলি দেখলাম ট্যাক্সিতে উঠেছে, ট্যাক্সি ড্রাইভার এমনভাবে বদ ব্যবহার করে তাকে একটা অন্য জায়গায় নিয়ে চলে গেছে, আমারই নাম বলছি না, সে সেটা নিয়ে মানে অনেক কিছু করেছে চলেছে আর কি, পুলিশকে। কিন্তু সেটা সাধারণ মানুষের জন্য কি করে হবে? তারা সাহস পাচ্ছে কি করে? মানে এই ট্যাক্সি ড্রাইভার বলো বা এই অটো ড্রাইভার বলো বা যে কোনো লোক, তারা সাহসটা পাচ্ছে কি করে যে কলকাতার মধ্যে বসে কলকাতার মেয়েদের সঙ্গে এরকম একটা ব্যবহার করার, এরকম একটা মানে বাজে কাজ করার? তো এটা তো ও মানে ওপর থেকে দেখেছে যে আমাদের কেউ ধরার নেই, কেউ ধরার নেই, সাহস বেড়ে গেছে, একদম খোলা হয়, যা করতে পারো করো, তাই জন্য এগুলো হচ্ছে। এই দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের বাইরে একজন মহিলার কে অ্যাসল্ট করা হয়েছে কয়েক মাস আগে। তুমি তো দক্ষিণেশ্বরের মেয়ে, কোনোদিন বড় হতে হতে শুনেছো এরকম কোনো ঘটনা ওই এরিয়ায় কোনোদিনও হয়েছে? কোনো দিন হয়নি। আমিও নাচের স্কুল করে সবকিছু করে রাত্রির বেলা 1:30 2টোয় শোজ করে বাড়ি ফিরতাম 1:30 2টোয়। বিশ্বাস করো, মানে মাঝে মাঝে রিক্সা পেতাম না, মাঝে মাঝে হেঁটেই যেতে হতো মায়ের সাথে। এদের মধ্যে কখনো আমাদের এই ফিলিংটা হয়নি। এখন যেটা অবস্থা, কখন যে কি মেয়েদের হতে পারে, আর ওই রকম দক্ষিণেশ্বরের মতন আমাদের ওরকম একটা পুরোনো জায়গা। পুরোনো জায়গায় আমি তো বিশ্বাস করো ভাবতেই পারি না যে আস্তে আস্তে আমাদের এই
বাংলা বলো, এই কলকাতাটা বলো, যাচ্ছে কোন দিকে। রিসেন্টলি একটা ঘটনা হলো, একটা মহিলাকে আহ, গাড়িতে তুলে রীতিমতো তার উপর অত্যাচার করা হলো। এগুলো আমরা আগে শুনতাম যে বাইরে হয়, কলকাতা তো সেফ, কলকাতা এরকম কিছু হয় না। এখন বাইরে বন্ধ হয়ে গেছে, এখন কলকাতার তাদের জায়গা নিয়ে নিয়েছে। তো একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে পুলিশিং এর অবস্থা এতটাই বাজে যে মানে অপরাধী যারা, তাদের তো সাহস বেড়েই গেছে। তো মহিলারা, বাংলার মহিলারা একেবারেই সুরক্ষিত নয়, তো দেখাই যাচ্ছে। সে তুমি শহর বলো, গ্রাম বলো, যে কোনো বয়সের বলো। তো এটার কি তোমার কি মনে হয়, এটা কি করলে এটা একটা কোনো প্রতিকার পাওয়া যাবে? সব ব্যাপারে কি কোর্টকে ইন্টারভিন করতে হবে? অ্যাকশন নেওয়া। যিনি বাংলার এই অভিভাবক আছেন, তিনি শুধু তার পার্টির অভিভাবক নয়, তিনি সবার অভিভাবক। মুখ্যমন্ত্রী একজন মহিলা, এবং তার উচিত মহিলাদের ওপর অত্যাচার, বিশেষ করে আমি বলবো, আর শিশু, এই দুটো জায়গায় তাকে অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। এবং রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের মানে টাইটেল কোন পার্টির আছে সেগুলো স্ট্যাম্প না দেখে আমার মনে হয় অ্যাকশন নেওয়া উচিত। একমাত্র এটার ওষুধ হচ্ছে অ্যাকশন। একটা যদি অ্যাকশন নেওয়া যায় তাহলে কিন্তু অনেক এই পার্সেন্টেজ কিন্তু কমবে। মানে সবাই ভয় পাবে, সবাই তো প্রাণ যাওয়ার তো একটা ভয় থাকে, একটা শাস্তির তো একটা ভয় থাকে। সুতরাং এই ভয়টা ভেতর থেকে চলে গেছে, এই ভয়টাকে আনার জন্য স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া উচিত। পুলিশকে কোথাও কোথাও যেখানে এফআইআর নিচ্ছে সেখানে ইনভেস্টিগেশন ঠিক করছে না এবং অপরাধীরা পার পেয়ে যাচ্ছে, সেরকম ঘটনাও তো হচ্ছে। প্রচুর, সব জায়গাতেই তাই। মানে উল্টে মানে এরকমও দেখা গেছে যদি কোনো অন্য পার্টির হয়, মানে উল্টো কেস করে ওটাকে ঠিক করা হয়। দেখা গেল যে আমরা অনেক জায়গায়, আমি অবাক হয়ে যাই, মানে এগুলো আমার জীবনে যেহেতু প্রথম প্রথম হয়েছে, আমি প্রথম প্রথম অবাক হতাম যে এটাও হয়। ধরো আমরা কোনো আন্দোলনে গেছি এবং গিয়ে সেখানে আমাদের ওপরেই জল কামান বা আমাদের ওপরেই সব চালানো হয়েছে, এবং স্বাভাবিকভাবে এগুলো তো অভ্যেস কারুরই থাকে না, এবং কাঁদানে গ্যাস বলো সেগুলো করা হয়েছে, এবং খুব অসুস্থ হয়েই পড়েছি আমরা, অনেকেই অসুস্থ হয়ে পড়েছে, তো একটু আনইজি লাগছিল, আনকমফোর্টেবল লাগছিল। তো তারপরে আমাদের পার্টি থেকে আমরা হসপিটালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসা করা হয়। তারপরে আমাদের অনেক মেয়েদের, ছেলে মেয়েদেরকে কাউকে মেরেছে, মাথায় লেগেছে। তো হসপিটালে যখন গেছি তখন দেখছি যে কটা পুলিশ ওখানে দাঁড়িয়ে আমাদের ওপরে আক্রমণ করেছিল তারাও হাতে ব্যান্ডেজ বেঁধে গিয়ে এফআইআর করতে গেছে। মানে মানে আমি ভাবছি যে মানে মানে সত্যিটাকে ওরা কিছুতেই বেরোতে দেবে না। এবং এইটার মানে এইটা কিন্তু এখনো চলে আসছে। সেটা কি করে তুমি প্রুফ করবে যে আমাদেরকে মেরেছে বলছে? মানে এইটা করার পর কি করলো, তুমি যে তোমার উপর যেটা হয়েছে সেটা তো আর কোনো আলাদা করে কোনো রেকর্ড কিছু নেই। বিচার হলো না, না? মানে ওটা কি হলো, ওই ঝালে ঝোলে অম্বলে সব একসাথে করে দেওয়া হলো, মিশিয়ে দেওয়া হলো। কেউ আর কিছু করতে পারবে না। এইভাবে হয়নি অনেক কিছু। আমরা দেখেছি পুলিশ গিয়ে দাঁড়িয়ে আছে যে তাকে নাকি মারা হয়েছে। তো এটা এটা কি করে সম্ভব? আমার সময় তো হয়েছে যে আমি কাউকে মারবো, মানে পুলিশকে, মানে এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু তারা দেখেছি না, আমার উপর উনি আক্রমণ করেছেন, আঘাত করেছেন। চলো মানে মানে কি কি না হয় এখানে, সবকিছু সম্ভব এটা মনে হয়েছে আমার কলকাতায় বা বাংলায়। আমি রিসেন্টলি কেয়ার সাথে একটা আড্ডা মারছিলাম, তো কেয়া আমায় বলছিল একটা ঘটনা, যে একজন খুব ওয়েল নোন সাংবাদিক কলকাতার, আমি নাম নিচ্ছি না, তার এগেনস্টে অ্যাসল্ট মলেস্টেশনের কেস দেওয়া হয়েছে, আর এমন টাইমে দেওয়া হয়েছে যখন সেই জার্নালিস্ট স্টুডিও একটা লাইভ শো করছিল। আচ্ছা, তো এরকম অবস্থা হয়েছে, মানে এত ফলস কেস দিচ্ছে যে টাইমটাও দেখছে না যে কখন ফলস কেসটা দিচ্ছে। তখন সেই জার্নালিস্ট কোথায়, সে তো পাবলিক ফেসিং, সে তো স্টুডিও থেকে লাইভ শো করছে। এনারা সব পারেন, মানে এনাদের কাছে মানে কোথায় ভালো কাজ করুক, যেটা জিনিসটা হয়েছে সেটাকে রিপেয়ার করার চেষ্টা করুক, মেরামত করার চেষ্টা করুক, সেখানে মানুষের ভালোবাসা, আশীর্বাদ অনেক পাবে। কিন্তু মানুষ এখন কেন মুখ ফিরিয়ে নিয়েছে? এটাই কারণে যে পুরোটাই তাপ্পা দিয়ে, পুরোটাই ভুল মিথ্যে দিয়ে, মানে মানুষকে ভুল বুঝিয়ে কনফিউজ করে এইসব জিনিসগুলো হচ্ছে। মানুষ এটা বুঝে গেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর আন্ডারে কোনোদিন ভেবেছিলেন যে শুনতে হবে যে মেয়েরা কেন 8টার পর বেরোবে, মেয়েরা কেন নাইট ক্লাবে যাবে? দুর্গাপুরে আমি রিসেন্ট শুনেছিলাম, আমি গেছিলাম দুর্গাপুরে একটি মেয়েকে, এটা করে ক্যাম্পাস থেকে বাইরে বেরিয়েছে, ক্যাম্পাস থেকে বাইরে বেরিয়েছে। সেই মেয়েটি উড়িষ্যার ছিল এবং পড়তে এসেছিল এখানে, এবং আমরা সেখানে গেছিলাম এবং মেয়েটি ভেতরে ছিল। প্রথম কথা হলো, আমরা যখন গেলাম তার সাথে কথা বলতে, হসপিটালটাই বন্ধ করে দেওয়া হয়েছে, গেটে তালা দিয়ে দেওয়া হয়েছে।
মানে আমাদেরকে ডাক্তারদের সঙ্গেও কথা বলতে দেবে না, এদিকে হলো এটা হলো তো আমাদেরকে আটকালো। এবার সেকেন্ড কি করলো, সেকেন্ড করলো যে মানে উনি নিজে বলছেন যে ক্যাম্পাসে 8টার পরে কেন মেয়েটি বেরোবে। এটা শুনে তো আজকের ডেটে ভাবছি কোথায় এগিয়ে গেছে আজকে। আমরা 2026 আমরা বসে আছি, মেয়েরা 8টার পর বেরোতে পারবে না। 2026-এ, আমাদের সুনিতা উইলিয়ামস চাঁদে অতদিন ধরে থেকে এসছেন। তারপরে মানে এর ক্রাফট চালাচ্ছে, মানে প্লেন চালাচ্ছে, কেউ জাহাজের ক্যাপ্টেন, কেউ যুদ্ধে যাচ্ছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে বলছেন যে 8টার পর বাইরে বেরোবে না। আমরা কোথায় বাস করছি? আমাদের কলকাতায় তো আমরা অনেক ভালো ভালো মানে পুরনো ব্যক্তিত্বময়ী নারীদের নাম বলতে পারি, যে যারা সেই সময় এই কলকাতা থেকে, শহর থেকে নাম করেছিলেন, নিশ্চয়ই। এবং তার নাম সারা ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে হয়েছিল। তো সেখানে বলছে যে আজকে 8টার পরে বন্ধ করে দিচ্ছে। কোথায় আমরা আজকে এগোবো, আমরা আস্তে আস্তে করে পিছিয়ে আসছি। এটা খুব লজ্জার কথা এটা। দিদি, কলকাতা শহরে তো অনেক মেয়ে অফিস যায় 8টার পর, কি অনেকে তো নাইট শিফটও করে। তাহলে কি এরপর নেক্সট স্টেপ হচ্ছে নাইট শিফট বন্ধ মহিলাদের জন্য? আমরা যখন শুটিং করতাম, আমরা তো নাইট শিফটে শুটিং করতাম। আমাদের আমি 7টা সাংবাদিকতা করেছি, আমি কতদিন হ্যাঁ রাত 2টো 2:30 অফিস থেকে বেরিয়ে হ্যাঁ, 2:30 অফিসে 3টে, ভোর ফিরেছি। 5টায় বেরিয়েছি। মানে তারা যারা আজকে শিল্পী থেকে শুরু করে বিভিন্ন জগতে যারা আছে, যারা কাজ করছে বিভিন্ন জায়গায়, নাইট শিফটে থাকে। এই তো সরকারি হসপিটালগুলোতে ডাক্তাররা থাকে, নাইট শিফট থাকে। তাহলে কিসের জন্য তারা আজকে বলছে যে তুমি বেরোবে না? মানে উনি কি বলছেন, উনি কি বুঝতে পারছেন যে উনি কি বলছেন, উনি কোথায় বসবাস করছেন? বাংলার মুখ্যমন্ত্রী উনি, আর তারপর আবার মহিলা। উনি মহিলাদের বলছেন বাড়ি থেকে বেরিও না, আর যারা দোষী তাদেরকে উনি বলছেন যে তোমরা মানে যা ইচ্ছে তোমরা করো। দায়িত্ব করে যাও। এটা মেনে নেওয়া যায়? তৃণমূলে যারা মহিলা আছে, তৃণমূলে নিশ্চয়ই অনেক মহিলা কর্মীও আছে, তারাও কি রাত 8টার পর বেরোবে না? তাদের জন্য কি সেম রুল, নাকি যারা করে না তাদের তারাও সব জন্য বুঝতে পারছে, তারাও সব বুঝতে পারছে কোথাও একটা দেনা পাওনার হিসাবটা রয়েছে। সবাই মানে নিজেদের সুরক্ষা থেকেও আগে ভাবছে আমি তো যা পাচ্ছি করে নি, আমার কি দরকার আছে। এইরকম একটা মানসিকতা হয়ে গেছে, দিট ইজ ভেরি ব্যাড আমার মনে হয়। আসবে একটা এমন একটা সময়, ডেফিনেটলি আসবে, আমি মনে করি, আমি খুব আশাবাদী, যখন এগুলোকে নিয়ে সবাই মানে পার্টি রাজনীতিতে ঊর্ধ্বে উঠে গিয়ে প্রতিবাদ করবে। দিদি, আমরা রেপ, মলেস্টেশন এই কেসগুলো তো শুনছি কলকাতায়, কলকাতার বাইরে, গ্রামে, ডিস্ট্রিক্ট শহরে। একটা কথা নিয়ে খুব একটা আলোচনা হয় না, কিন্তু তুমি যেহেতু অনেক গ্রামে গ্রামে যাও, তুমি নিশ্চয়ই এটা ফার্স্ট হ্যান্ড দেখেছো, যে ট্রাফিকিং, উইমেন ট্রাফিকিং, সব বয়সের, ছোট বাচ্চা থেকে শুরু করে আর একটু বড় বয়সের, উইমেন ট্রাফিকিং এর যে নাম্বারটা ওয়েস্ট বেঙ্গলের, সেটা ভীষণ হাই। সেটা কেন এতটা হাই, কেন ওয়েস্ট বেঙ্গলে? দেখো, আমি এটা নর্থ বেঙ্গলে খুব দেখেছি, চা বাগানে বিশেষ করে, নাগরাকাটা, আলিপুরদুয়ারের আশেপাশের জায়গাগুলো, সেখানে ধূপগুড়ি, বিভিন্ন জায়গায়, মানে ওখান থেকে ভীষণ একটা সময় মানে একটা র্যাকেট কাজ করে, এখনো কাজ করে। এবং তারা পুলিশকে পয়সা দিয়ে, সবাইকে পয়সা দিয়ে ছোট ছোট মেয়েদেরকে তারা পাচার করে দেয়। এবং তারপরে মানে তাদেরকে কোনো রকমভাবে কোনো একটা কিছু ভুল বোঝানো, এবং বেশিরভাগ গলে গলে তুমি এটা দেখতে পাবে নর্থ বেঙ্গলে, যারা টি এস্টেটে আছে এবং তারা চলে গেছে, তারা কিন্তু আর ফিরে আসতে পারেনি, কারণ তারা ওখানে গিয়ে কোনো কোনো শহরে তারা রয়েছে, এবং তাদেরকে দিয়ে বিভিন্ন নানা রকমের ব্যবসা কাজ চলছে, মানে খারাপ কাজ তাদের করানোর, তাদের ইচ্ছে করে না কিন্তু করানো হয়েছে তাদেরকে। তাদেরকে কিভাবে নিয়ে আসা হয়েছে, এবং তারা গিয়ে দেখে যে একটা অন্য পরিবেশ, এবং যা পরিবেশের মধ্যে ঢুকে গেছে সেখান থেকে বেরোতে পারেনি বলে তারা আর বাড়ি ফিরতে পারেনি। এরকম অনেক মহিলার সঙ্গে আমাদের দেখা হয়েছে, যে তারা জানে যে আমার মেয়ে আজকে 10 বছর হলো নিখোঁজ, যে একবার ফোন করেছিল, সে বলেছিল আমি ভালো আছি, কিন্তু আমি এখানে এতটাই মানে মাথা হেঁট হয়ে গেছে যে আমি এখানে হয়তো আমি তোমার কাছে ফিরে আসতে পারবো না। মানে এইরকম চাইল্ড ট্রাফিকিং এমন একটা র্যাকেট এখানে কাজ করে, যেটা কখনো এই সরকার জানার পরও করে। এখানে অনেকে জড়িত আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল বলো, বিভিন্ন লেভেল বলো, পার্টি লেভেল বলো, সব এখানে জড়িত আছে। এবং এইভাবে একের পর এক মহিলাদের চাইল্ড ট্রাফিকিংয়ে পশ্চিমবাংলা এগিয়ে গেছে। এবং তাদের কোনো ট্রেস নেই, তারা পুলিশের কোনো এফোর্ট নেই তাদেরকে কোনো ফিরিয়ে কোনো আনার। এফেক্ট, কারণ তাদেরও তো শান্ত করে তাদেরকে সেগুলো দেওয়া হয়েছিল, এবং কিছু নাম করে, চাকরি দেওয়ার নাম করে তাদেরকে বলা হয়েছিল, বেচারা তারা চলে গেছে নিজেদের ঘর সংসার পরিবার সামলাবে বলে। আজকে গিয়ে তাদের ওইসব কাজ করতে হয়েছে, তারা আর ফিরে আসতে পারেনি। অনেকে তো বিয়ের লোভ দেখিয়ে
পাচার করা হয়, অনেকে হ্যাঁ, চাকরির এটাই লোককে বলছি, পাচার বিভিন্ন করা হয়। রকমের লোক দেখিয়ে হুম করার পর তারপর যখন সেই জায়গায় গিয়ে পৌঁছেছে, দেখে তাদেরকে দিয়ে এই ধরনের প্রবৃত্তি, এই ধরনের ব্যবসা করানো হচ্ছে। মানে এগুলো তো অনেক ছোট ছোট ঘরের এত কাহিনী আছে না, গল্প আছে, ছোট ছোট গল্প আছে। বিশেষ করে আমি নর্থ বেঙ্গলে আমি এগুলো প্রচুর দেখেছি এগুলো। আমাদের সুন্দরবনেও শোনা যায় এরকম হ্যাঁ, ঘটনা, হ্যাঁ, হ্যাঁ। সুন্দরবনের ভেতর গ্রামের দিকে। অনেক 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 মানুষের এত অভাববোধ হয়ে গেছে না, এত গরিব হয়ে গেছে মানুষ, যে মানুষের মানে একজন তো কেউ সংসারটা চালাবে, সেই জন্য তারাও ভাবছে যে চলে তো যাচ্ছে, টাকা তো আমাকে পাঠিয়ে দিচ্ছে। মানে এরকম একটা জায়গায় চলে গেছে, কারণ বছরের পর বছর ধরে 34 ইয়ার্স সিপিএম, তারপরে ধরো এই 15 বছর এরা একদম মানে কোনো ইন্ডাস্ট্রি আনতে পারেনি, কোনো শিল্প আনতে পারেনি, মহিলাদেরকে শিক্ষা আলো দেখাতে পারেনি। ওই লক্ষ্মীর ভাণ্ডার 1500, এখন আবার এই ভোট এসছে বলে আবার এই যুবসাথী, শুধু টাকা দিয়ে, মানে এটা খারাপও লাগে। আমি বলছি না কাউকে টাকা নেবে না, টাকা সবারই জীবনে সবাই দরকার নেবে, আছে, হ্যাঁ। টাকা নেই, কিন্তু কি হচ্ছে, ভবিষ্যৎ কি আছে, হোয়াট নেক্সট, কদিন তুমি এভাবে টাকা দিতে পারবে, এরপর তো তুমি চলে যাবে। তারপরে তো তাদের জন্য তো অনেক দেরি হয়ে গেল না? এবং তারপরে যে সরকারই আসবে, তাহলে সেই সরকার এসে তখন তো তাদের জন্য নতুন করে এই বাংলাটাকে ঠিক করতেই আজকে আমাদের অনেক সময় লেগে যাবে। অন্তত তো 10 বছর তো লাগবেই, 5 বছর তো আমাদের লাগবে মিনিমাম। এগুলোকে সবকটা দিক ঠিক করা এবং তাদেরকে আশ্বস্ত করা। তারা তো আশ্বস্ত হতে পারছে না আমাদের ওপর, ভরসা করতে পারছে না, কারণ তারা ভাবছে কি যে আরে 34 বছর আমাদের যে ঠকিয়েছে, যে 15 বছর ধরে আমাদের ঠকিয়ে আসছে, আমরা কি করবো? এই জন্য আমরা সব জায়গায় গিয়ে বলি আমাদেরকে একটু বিশ্বাস করুন। কারণ আপনারা গুজরাট দেখুন, আপনারা ইউপি দেখুন, আপনারা রাজস্থান দেখুন, আপনারা বিহার দেখুন, যে বিহারের জঙ্গলরাজও কোথায় গেছে। আজকে গুজরাটে যাও, তুমি ওখানকার মেন্টালিটি দেখবে, তুমি ওখানের লোকজনকে দেখবে, পিস। আমাদের মতো ফ্রাস্ট্রেটেড না, ইরিটেটেড না। এখানে বাসে, ট্রামে, রিক্সা, অটো, সারাক্ষণ। সব কিছুতে ভীষণ ঝগড়াঝাটি, বাজারে গিয়েও ঝগড়াঝাটি। কেন বলতো? দে আর ইরিটেটেড ভেতর থেকে, ফ্রাস্ট্রেটেড, কারণ কলকাতায় কাজ নেই, সবাই স্ট্রাগল করছে, সবাই লড়াই করছে। কত লোক আছে যে তারা, খুব কম পার্সেন্টেজ আছে যে তাদের একটা ঠিকঠাকভাবে চলে যাচ্ছে, কিন্তু বেশিরভাগ লোকদের তো এরকম অবস্থা। আমিও দেখতে চাই যে না, গুজরাটের মতো মানে এরকম একটা আমাদের বাংলার প্রত্যেকটা মানুষের মুখগুলো, তারা অনেক সুস্থ হয়ে যাক, মানে তারা অনেক ভালো থাকুক, এটা আমরা সবাই চাই। সেই জন্যই আমরা বারবার বলি যে আমাদেরকে একবার ভেবে দেখুন, আমরা চান্স দিন, একবার সুযোগ দিন, দেখুন আমরা বাংলাটাকে কি করতে পারি। তুমি যে বললে অ্যাগ্রেশন, এই কথাটা কতটা সত্যি। আমি মহারাষ্ট্রে থাকি, ডেইলি লাইফে যে অ্যাগ্রেশনটা একটা ফ্রাস্ট্রেশন থেকে আসছে, তো সেটা বাইরে নেই। এবং শুধু এটাই বাইরে নেই তা নয়, যে সারাক্ষণ একটা ভায়োলেন্সের মধ্যে চলছে। ইলেকশন এলেই আমরা দেখি কিছু না কিছু একটা ভায়োলেন্স। আমার রিসেন্টলি মুম্বাইতে বিএমসি ইলেকশন হলো, আমি বুঝতে পারলাম না বিএমসি ইলেকশন হচ্ছে, এক্সেপ্ট দ্যাট অফিসে ছুটি দিয়েছে, যাদের ভোট আছে তারা গিয়ে ভোট দিয়ে আসবে। এটা বিহারে হতো একটা সময়, জঙ্গলরাজ বলা হতো। সেই জঙ্গলরাজটা বিহার থেকে এখন চলে গেছে। বিহারেও আফটার ইলেকশন এরকম খুনোখুনি আনাআনি কিছু হয় না। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, কিছুটা কেরালায় হচ্ছে, কারণ সিপিএম নিজের সংস্কৃতিটা যেখানে যাবে সেখানেও নিয়ে যাবে, কেরালাতেও সেটা। তো ওয়েস্ট বেঙ্গলে এটার থেকে আমরা 21-এ দেখেছি কি অবস্থা হয়েছিল, 21-এর ভায়োলেন্সের পরে, ইলেকশন রেজাল্টের পরে। তো সেই যে একটা ভয়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের লোকজন আছে, এই কতদিন ধরে এই ভয়ের পরিস্থিতিটা চলবে? আমাদের সরকার এলে আমরা জানি এটা বন্ধ হবে না, এটা আরো বাড়বে। এবারে যদি সরকার না আসে, এবারে যদি তৃণমূল মানে কোনোভাবে যেতে না, মানে মানুষ এই যে অভয়া নিয়ে মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল না, আমারও নিজের অবাক লেগেছিল। তার মানে মানুষ এত ক্ষেপে আছে এদের ওপরে, যেটা জানে যে কিচ্ছু করবে না, এবং তখন রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষ উঠে উঠে তো মানুষের নিশ্চয়ই এর জবাবটা মানুষ দেবে। অভয়ের ঘটনাটা যেটা বলছিলে এক্ষুনি, মানুষ রাজনীতির ঊর্ধ্বে ওঠে, মানে আমি স্কুল কলেজের বন্ধু বান্ধবদের দেখেছি যারা রাজনীতি নিয়ে কথাই বলতে চায় না কোনো রকম। যাই তুমি নিউজ রিপোর্ট শেয়ার করো, যাই করো, পলিটিক্স না, এটা হচ্ছে তাদের কথা। একদম একদম। তারা পর্যন্ত রাস্তায় মাঝরাত্রিরে মোমবাতি নিয়ে নেমেছিল। সেই অভয়ার ঘটনার পরেও আরো ঘটনা ঘটে গেছে। আমি ইনফ্যাক্ট আমি যদি লিস্ট ডাউন করতে চাই, আমি তুমি অভয়ের দেখো, অভয়ের সময় আমাদের বলেছিল যে আমরা বিভিন্ন জায়গায় প্রতিবাদ জানানো হয়েছিল, সে রাত জাগা থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় মোমবাতি নিয়ে মশারি। আমাদের পাশের, আমি যেখানে থাকি
সেখানের কমপ্লেক্স থেকেও মানুষরা বেরিয়েছে। আমি কাজ করে ঢুকছি গেট দিয়ে, কোনোদিন আমি দেখতে পাই না কে কোথায় থাকে। এখন যা হয় সবাই সবাই কেউ কাউকে চেনে না। আমি দেখি রাস্তার মধ্যে প্রায় গেটের সামনে প্রায় 200-250 জন মহিলা দাঁড়িয়ে আছে। আমি বলছি, ম্যাডাম আপনি একটু দাঁড়ান। আমরা কি করি সচরাচর এত কলকাতায় পার্টি ফার্টি হয় না, বিজেপি তৃণমূল এই ওরা দেখলাম না না আপনি এসে দাঁড়ান এখানে, আমরা এখানে কে কি পার্টি না দেখে আমরা সবাই মিলে এটা করছি। এই যে মানে একটা সিম্বলে, মানে একটা মোমবাতি বা একটা মশালের সিম্বলে আমরা একে অপরকে আমরা কানেক্ট করছি। কোথাও একটা জায়গায় আমি গেছি এক সময়, সবাই মোমবাতি নিয়ে দেখি কি বিল্ডিং থেকে মানুষ নামছে, এই বাড়ি থেকে নামছে কে কোথা থেকে আসছে আমরা জানি না, কিন্তু আমরা কানেক্ট করছি অভয়াকাণ্ড দিয়ে, এবং সেখানে এত মানুষ রাস্তায় নেমে গেছে। এইটা যেটা আমি বাংলায় দেখেছিলাম না, স্কুল থেকে প্রতিবাদ করেছিল, স্কুলের স্কুল থেকে বাচ্চারা, স্কুলের পুরুলিয়ার টিচাররা। গ্রামের মধ্যে বাচ্চারা 11:30-12টার সময়, ওই সময় ছোট ছোট মোমবাতি নিয়ে বেরিয়ে যাচ্ছে তারা অভয়া নিয়ে। মানে একটি বাচ্চা সে বোঝেও না হয়তো, কিন্তু তার মাথার মধ্যে ঢুকে গেছে যে সারা বাংলা জুড়ে হচ্ছে, বাংলার বাইরে হয়েছে, প্রবাসে যারা রয়েছেন তারা পর্যন্ত করেছে। এরকম আমি কখনো দেখিনি। তার মানে মানুষ এই সরকারকে একদম চায় না, এটা নিশ্চিত। এবং এই ভোটেই তার সেটা প্রকাশিত হোক, সেটা আমরা সবসময় চাই। নিশ্চয়ই। অভয়ের সময় আমরা দেখেছি আরো যারা প্রতিবাদ করছিল তাদের এগেনস্টে পুলিশ অ্যাকশন কত করবে, কত করবে? আমরা তো দেখেছি সাধারণ মানুষ বেরিয়ে গেছে। তারা মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান ফ্যান্স একসাথে এসে প্রতিবাদ করেছে, কোনোদিন হয়নি। হ্যাঁ, সবাই উল্টে তাদের এগেনস্টে অ্যাকশন নিয়েছে, যেটা তাদের এগেনস্টে এফআইআর করে। এটাই বোঝা গেছে বাংলার মানুষ কতটা ক্ষিপ্ত এদের ওপর। এরাও বুঝতে পেরেছে, সেই জন্যই এরা আবার ডাবল গাম খেলতে নেমে গেছিল যে আমরা ফাঁসি চাই করে একটা মানুষের সঙ্গে একটা ইমোশনালি কানেক্ট করার। কিন্তু মানুষ বুঝতে পেরেছে, এবং আলটিমেটলি কি দাঁড়ালো যে এই একজনকেই করা হলে বলির পাঠা। যেভাবে সেই মেয়েটির ওপরে অত্যাচার হয়েছে, আজকে যে কোনো লোক কিছু জানতে হবে না, পড়াশোনা করতে হবে না, সেটা একজনের পক্ষে সম্ভব নো। এবং 4-5 জন যারাই থাকুক তাদের প্রভাবশালী, তাদেরকে বাঁচাতে আজকে এই পুরো জিনিসটা কনস্পিরেসি, এই এভিডেন্স মুছে দেওয়া, এই জিনিসগুলো করা হয়েছে। দিদি, অনেকে বলবে এখানে যে সিবিআই তো ছিল, ইনভেস্টিগেশন করেছে, সিবিআই কি করলো? না, এটা তো দেখো, কিন্তু একটা এটা কথা ঠিকই যে এভিডেন্স রুম যেরকম ভাবে সাজানো হয়েছে, এভিডেন্স মেটানো হয়েছে, এখানে তো কলকাতা পুলিশ আর স্টেটের সঙ্গে অলওয়েজ তাদের একটা একসাথে কাজ করতে হয়। সেখানে তো জায়গাটা একটা সরকারি হসপিটাল, সেখানে কলকাতা পুলিশ আছে, কলকাতা পুলিশের আধিকারিকরা রয়েছে সেখানে। সেই সময় যে জিনিসগুলো ছিল, অভয়ের মা বাবাও তো বলেছেন যেটা, যে ওইখানে ওই জিনিসগুলোকে মুছে দেওয়া হয়েছিল, তাদেরকেও অনেক পরে এন্ট্রি দেওয়া হয়েছে। মানে তারা বুঝে গেছিল একটা ভয়ানক কাণ্ড ঘটে গেছে, এবং এটাকে কেউ বাঁচাতে পারবে না হয়তো সরকারটাকে। আগে থেকে সবকিছু এভিডেন্সগুলোকে পরিষ্কার করে তারপরে তাদেরকে ঢোকানো হয়েছে, এবং তারপর সিবিআই দেওয়া হয়েছে। তো সিবিআই কোত্থেকে বার করবে? তো যেটা ফেয়ার ইনভেস্টিগেশন সেটা করার চান্সই পায়নি সিবিআই, চান্স পায়নি, কারণ কলকাতা পুলিশ তো সহযোগিতা করেই না। তো প্রত্যেকটা ক্রাইমেই আমরা দেখছি এরকম ঘটনা ঘটছে। তো তাহলে সিবিআই ইনভেস্টিগেশনে তো কোনো মানেই হচ্ছে না। কোনো মানে হচ্ছে না, কারণ সিবিআই যে কেসটাই নিচ্ছে, যদি এখানকার কেস থাকে, সেক্ষেত্রে এতই তারা এভিডেন্স, মহিলাদের বিষয় দিলে এতই তারা এভিডেন্সগুলোকে নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্রয় করে দিচ্ছে, তো সেই কাজটা করবে কি করে? তাকে তো দোষ দেওয়া যায় না। কিন্তু মানুষকে ভুল বোঝানো হচ্ছে। এই তো সিবিআইয়ের কাছে সিআইডি হলে আমরা বের করে দিতাম, এই করে দিতাম। আমরা সিআইডি বলে একজনকে, সঞ্জয় নাম ছিল বোধহয়, ওই ছেলেটি করেছি, সিবিআই তো তাই করলো। এইসব বড় বড় কথা কেন বলতে পারছে? কারণ তাদের হাতে অ্যাডমিনিস্ট্রেশনটা আছে না, ওই জন্য বলতে পারছে। পুলিশের যেটা একটা ইমেজ তৈরি হয়ে গেছে বেঙ্গলে, এখন এক্স্যাক্টলি পুলিশকে লোকে কি চোখে দেখছে? খুব নিচু চোখে দেখা, আমি বলছি। মানে মাঝে মাঝে দেখতে পাই ওদেরও কিছু করার নেই, এবং ওরা তৃণমূলের ক্যাডার হয়ে গেছে। ভেতর থেকে কিন্তু একটা ওদের মধ্যে রাগ কিন্তু একটা তৈরি হয়েছে, যে ওদের সম্মানটাই এনারা একদম মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওই পোশাকটা পরে ওদেরকে আলাদা করা যায়, বাকি আর কোনো কিছু আলাদা করা যায়। তো পুলিশের মধ্যেও তো কেউ ভালো লোকজন নিশ্চয়ই আছে, ভালো অফিসার। তাদের মধ্যে তারাও কিছু করতে পারছে না, তারা তো ভেতর থেকে চাইছে যে এই সরকারটা যাক। এরকম অনেক লোকজন আছে যাদের আমাদের সাথে কথাবার্তা মাঝে মাঝে হয়, বা তারা আকার ইঙ্গিতে বোঝায় যে কবে আসবেন আপনারা। রাস্তাটা তো কঠিন। কঠিন তো আছে, এরকম একটা
34 বছর, সেই 34 বছরটা আবার 15 বছরের সঙ্গে মিলে গেছে। সব মিলিয়ে মিশিয়ে এদেরকে মানে উৎখাত করাটা তো একটা বিশাল চ্যালেঞ্জের ব্যাপার, এবং আমরা তো করে যাচ্ছি। আমরা 3 থেকে 77 হয়েছি 2021-এ, এবং ডেফিনেটলি আমরা জানি যে আমরা ভালো ম্যাজিক ফিগারে পৌঁছে আমরা সরকার তৈরি করব। দিদি এবার কিছু কোয়েশ্চেন করবো, এক একটা যা যা রিসেন্ট ঘটনা ঘটেছে সেগুলোর এগেন্সে। আরজি কর দিয়ে শুরু করি। আরজি কর তো ন্যাশনাল ইন্টারন্যাশনাল নিউজও হয়ে গেছিল। যে ইনিশিয়াল হ্যান্ডলিং, আপনি তো খুব কাছ থেকে দেখেছেন ঘটনাটার পরে যা যা হয়েছে। কলকাতা পুলিশের ইনিশিয়াল হ্যান্ডলিং নিয়ে আপনি কি বলবেন? কেস হ্যান্ডেল যেটা করেছে সেটা নিয়ে খুব খারাপ। কি করে মানে পুলিশ, আহ, মানে আমার তো মাঝে মাঝে মনে হয় যে তারা যে এত অন্যায় কাজগুলো করছে, আমি তো মাঝে মাঝে বলেও দিই, অন্যায় কাজগুলো করছে, এই ফলটা তো তাদেরও পেতে হবে না, কর্মের ফল। এবং তাদের বাড়িতেও তো মা রয়েছে, বোন রয়েছে, বউ রয়েছে, এবং তারা কি করে করছে? বাড়িতে গিয়ে যখন মেয়েটার মুখ দেখবে আর যখন ভাববে যে আমরা আরজি করের জন্য, এই ডাক্তার মেয়েটির জন্য আমরা তার জন্য একটা অপরাধ এর পথ নিয়েছি, যাতে এই জিনিসটাকে আমাদের গভর্নমেন্টের কিছু না হয়, তারা যেন ঠিকঠাক থাকে, তো বাড়ি এসে মেয়েদের মুখ থেকে কি ভাববে তারা? সব কাজের ওপরে তো কোথাও একটা মানুষকে ওপরে জবাবদিহি করতে হয়, এটা আমি বিশ্বাস করি, এবং কর্মের ফল ডেফিনেটলি পাবে। কোনো সিনিয়র অফিসিয়াল কি মরাল রেসপন্সিবিলিটি নিয়েছিল কলকাতা পুলিশ থেকে কিসের জন্য? আরজি করের? কোনো কিছু করেনি, কিছু নেই, পুরোটাই তো একদম মাটিতে ঢুকে গেছে। কোনো সিকিউরিটি বাড়ানোর জন্য হসপিটালে কোনো স্টেপ সরকার থেকে? কি করতে? সিসিটিভি, পুলিশিং ওই দেখানোর জন্য হয়েছিল যে ওই বলেছিল যে মহিলারা থাকবে না হসপিটালে, আবার ওই এক কথা, সরকারি হসপিটালে মহিলারা থাকবে না। মহিলাদেরই সরিয়ে মানে দেওয়াটা তো সলিউশন নয়। মহিলারা ডাক্তারি পড়বে না, মহিলারা হসপিটালে থাকবে না, সব পুরুষরা থাকবে। মানে কোথায় বলবে যে মহিলাদের কি করে সিকিউর করা যায় সেটা দেখবে, সেটা না করে এইগুলো করা হচ্ছে। মানে এগুলো তো দিয়েই বোঝা যাচ্ছে যে ওনার ইচ্ছে নেই, ওই কোনো রকমে ওই শাক দিয়ে মাঝে থাকার মতো অবস্থা। জুডিশিয়ারিকে ইন্টারভিন করতে হচ্ছে, হাইকোর্ট স্টেপ ইন করেছে, পরে কোর্ট কেসটা সুপ্রিম কোর্টে গেছে। বারবার জুডিশিয়ারিকে কেন ইন্টারভিন করতে হচ্ছে একটা কেসকে স্টেবিলাইজ করার জন্য? এনারা কিছু করছেন না বলে বাধ্য হচ্ছেন। কিছু না কিছু করতে গেলে আজকে সোজা কোর্টে যেতে হয়। মানে তুমি যদি কোনো কিছুর বিচার চাও যে সত্যি ঘটনা ঘটেছে, তুমি এই সরকারের উপর ভরসা করবে না, ভাবতে হবে যে এই সরকার কোনো না কোনোভাবে টাকা পয়সা খেয়ে দোষীকে বাঁচিয়ে দেবে। তার জন্য তোমাকে সবসময় কোর্টে যেতে হয়। একটা দুর্গা পুজো করার জন্য কোর্টে যেতে হয়, জন্য কোর্টে যেতে হয়। একটা সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে, সেটাও মানে কোর্টে যেতে হচ্ছে। একটা আমাদের পার্টি মিটিং করবে, সেটাও পর্যন্ত কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। একটা আমাদের বাইক র্যালি করব, সেটাও কোর্টে গিয়ে পারমিশন নিতে হচ্ছে। আর সব পুলিশ ওনারা যা খুশি করুক, সারা কলকাতা জুড়ে সব রাস্তা বন্ধ করে দিই, সব কিছু বন্ধ করে দিই, তাদের জন্য 7 খুন মাফ কেন? তুমি কিসের সরকার চালাচ্ছ? তুমি তো নিজেকে চালাচ্ছ, নিজের ক্যাডারদের চালাচ্ছ, তুমি বাংলার মানুষকে তো চালাচ্ছ না। এটা তো কমপ্লিট ফেলিয়ার অফ ল অ্যান্ড অর্ডার, কমপ্লিট ফেলিয়ার অফ কিছু নেই, ল অ্যান্ড অর্ডার পুরোপুরিভাবে বেঙ্গলে ফেল করে গেছে। এরা নিজেদের ইচ্ছে মতন করে এগুলো চালাচ্ছে, ভাবছে এভাবে যখন লুট করে এই করে চালিয়ে যাচ্ছি, মানুষকে ভয় দেখিয়ে চালিয়ে যাচ্ছি, লুটপাট করছি, সিন্ডিকেট কাঠমান্ডি তোলাবাজি চলছে, চলুক। তো এই যে গোয়ালে এতটাই গোয়ালে পাক সরানো তো একটা বিশাল কাজ। বিশাল কাজ। আমাদের সরকার এলে আমাদের একটা বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের কাছে, এবং আমরা জানি যে আমরা পারবো। মানুষ, আমাদের জনতা আমাদের সাথে থাকলে আমরা নিশ্চয়ই পারবো কাজটা করতে। সেটা যেন কোনো রোড ম্যাপ ভেবে রেখেছেন যে প্রথম 100 দিন এটা করব, প্রথম 50 দিন এটা? না, এরকম তো হয় না, কিন্তু ডেফিনেটলি একটা মেয়েদের সুরক্ষাটা তো ফার্স্ট প্রায়োরিটি থাকবে, কারণ যেটা উনি করেন মেয়েদের সুরক্ষা তো আমাদের কাছে একটা বড় প্রায়োরিটি থাকে। কোনো 3 স্টেপ প্ল্যান কি? কোনো মহিলা কোনো কমপ্লেন নিয়ে এলে এফআইআর রেজিস্টার করতেই হবে? প্ল্যানিং তো কিছু হয়নি, সেটা তো আমাদের সেন্ট্রাল নেতৃত্ব, আগে সরকার আসবে, তারপর প্ল্যানিং ডেফিনেটলি হবে, আরো 5টা জায়গায় যেভাবে এসছে। কিন্তু এগুলো তো আমরা বারবার বলি, এগুলো নিয়ে আমরা প্রতিবাদ যখন করেছি যে কেন এফআইআর নেওয়া হচ্ছে না, হ্যাঁ, কেন মহিলাদের জন্য সবসময় মহিলারা পিছিয়ে থাকবে, কেন মহিলারা 8টার পরে বাড়ি থেকে বেরোতে পারবে না বলবে, এগুলো নিয়ে তো আমরা নিশ্চয়ই সোচ্চার যখন হয়েছি, তখন আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই অ্যাকশন নেব। একদিকে দিদি বলা হচ্ছে মহিলারা রাত 8টার পর বেরোবে না, অন্যদিকে আমরা সন্দেশখালির মতন ঘটনা দেখছি যেখানে মহিলাদের মাঝরাত্রে পার্টি অফিসে পিঠে বানানোর জন্য অ্যালিজেডলি নিয়ে যাওয়া হচ্ছে, সেখানেও যারা লোকালি ইনভলভ তাদেরকে বাঁচানো হচ্ছে। তো এটা বারবার একই রকম ঘটনা ঘটছে।
তো গ্রামের দিকে আমরা শহরটা মোটামুটি জানি, গ্রামের দিকে এক্স্যাক্টলি কি অবস্থা মহিলা আরো সুরক্ষার? ভয়ঙ্কর অবস্থা। ওই শেখ শাহজাহান সন্দেশখালীর এপিসোড তো সবাই জানে, যে কিভাবে মহিলাদেরকে মানে তুলে নিয়ে যাওয়া হতো, ফোন করে রাতের অন্ধকারে নিয়ে যাওয়া হতো এবং হুমকি দেওয়া হতো যদি না আসবে স্বামীকে মেরে ফেলবো, সন্তানকে মেরে ফেলবো, এসব করা হতো। এটা তো আমরা দেখেছি যখন অবাক হয়ে গেছি, এই বাংলাতেও। আর এমন একটা জায়গা ওই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, যে জায়গাগুলো রয়েছে একদম আইল্যান্ড না, বাংলাদেশের বর্ডার, ওখানে গেছি। তো সেখান থেকে পালাবারও কোনো রাস্তা নেই এবং সন্দেশখালীর নাম তো সব পুরো দেশ শুনে নিয়েছে সন্দেশখালীতে কি হয়েছে। এবং সবচেয়ে ভালো লেগেছে যে সন্দেশখালীর মায়েরা, বোনেরা, যারা মেয়েরা রয়েছে, তারা আওয়াজ তুলেছে এবং প্রতিবাদ করেছে। এবং যেভাবে তারা আওয়াজ তুলেছে, গাড়ির সামনে দাঁড়িয়ে শুয়ে পড়ে প্রতিবাদ করেছে, এইগুলো কিন্তু একটা চেঞ্জ কোথাও একটা নিয়ে এসছে আমার মনে হয় বাংলার মধ্যে। এবং এই যে এরকম শেখ শাহজাহান, প্রচুর বাংলায় প্রচুর কোনায় কোনায় শেখ শাহজাহান রয়েছে এবং এই শেখ শাহজাহানগুলোকে আমাদের সরকার হলে সেগুলোকে খুঁজে বার করা, আর এই যে সন্দেশখালীর মায়েরা যারা প্রতিবাদ করেছেন, তাদের পাশেতে আমরা এখনো আছি এবং তাদের আরো সুরক্ষা দেওয়া, এটা আমাদের কর্তব্য। দিদি, সন্দেশখালীর যারা ভিকটিম, যারা আওয়াজ তুলেছে, তাদের জন্য পার্টি থেকে কি কি আপনারা কিভাবে হেল্প অনেক করছেন? কিছু সন্দেশখালীর জন্য অনেক কিছু করা হয়েছে, তাদেরকে মানে পুরো সহযোগিতা করা হয়েছে, রেশন টেশন দিয়েও সহযোগিতা করা হয়েছে আমাদের বাড়ি থেকে, অনেক কিছু করা হয়েছে। ইভেন আমরা এখনো পর্যন্ত সন্দেশখালী সেই সব যারা প্রতিবাদী চরিত্র রয়েছেন, যারা রয়েছেন মেয়েরা, আমরা তাদের সাথে আছি। আমি কিছুদিন আগে সন্দেশখালী গেছিলাম, আমার সঙ্গে অনেকে দেখা হয়েছিল, সেই সময় তারা লড়েছিল, তারা তারা এখনো লড়ে যাচ্ছে, এখন লড়ে যাচ্ছে। তারাও চাইছে যে ক্ষমতায় আগে আসলে মানে আমরা আরো অনেককে আমরা মানে সুরক্ষা দিতে পারবো। তাদের লিগ্যাল হেল্প, সেগুলো করা হয়, সমস্ত কিছু। সেগুলো করা হয়। ওকে দিদি, সন্দেশখালীর যেটা ঘটনাটা দেখছি, ওখানে মহিলারা সামনে এসে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু এরম যেরকম আপনি বললেন আরো অনেক সন্দেশখালী আছে, তো সেখানে কি মহিলারা প্রতিবাদ করছে না তারা সামনে আসতে ভয় পাচ্ছে? দেখো, আমাদের সরকার এলে তারা ভয় পাচ্ছে, তারা তারা ভয় পাচ্ছে। ওই যে মানে একজন শেখ শাহজাহান অ্যারেস্ট হয়েছে, সে অ্যারেস্ট হওয়ার পরও সে শুনি ওইখান থেকে ফোনের মাধ্যমে জেল থেকে নাকি সে চালায় সন্দেশখালী। মানে বোঝা যাচ্ছে যে কোনখানে কোন জায়গায় আমরা পৌঁছে গেছি। তো মানুষরা, মহিলারা ভয় পাচ্ছে। আমরা নিশ্চিত যে আমাদের সরকার এলে মহিলারা মুখ খুলবে, প্রতিবাদের ভাষা আরও বাড়বে এবং আমরা এরকম শেখ শাহজাহানদের শাস্তি দিতে পারবো, কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে পারবো। দিদি, ইনফিলট্রেশন বর্ডার এরিয়াতে বাংলাদেশ থেকে ইনফিলট্রেশন, যেটা সেটা একটা খুব বড় ব্যাপার। সরকার থেকে জমিও দিচ্ছে না বিএসএফ এর ফেন্সিং এর জন্য। তো ইনফিলট্রেশনের পরে কি বর্ডার এরিয়াতে মহিলা সুরক্ষা আরো খারাপ হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি খারাপ হয়েছে, কারণ বিভিন্নভাবে সেই জায়গাগুলো যতই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কি ভীষণ ওপর ওপর মানুষকে কনফিউজ করে দেয় যে বর্ডার তো বিএসএফ বর্ডার, ওটা তো সেন্ট্রালের, তাহলে ওখান দিয়ে কেন ঢোকে। অ্যাকচুয়ালি সেন্ট্রাল তো চায় যে বর্ডারগুলোকে সিকিওর করার জন্য পুরোপুরিভাবে ওরা সেই ফেন্সিং করে দিক, কিন্তু তার জন্য তো জায়গা লাগবে, কিলোমিটারের পর কিলোমিটার, সেই জায়গায় দিতে চাইছেন না। তার মানে উনি চাইছেন না যে এটা আটকে যাক এবং এইভাবে লোকজন এই দিক থেকে এই দিক করা, গরু পারাপার করা, তারপর মহিলাদেরকে এখান থেকে ওখানে নিয়ে চলে যাওয়া, এই জিনিসগুলো তো অবাধে চলছে এবং তারা এইদিকে আসছে, এসে এই ধরনের কাজ করছে, করে বাংলাদেশ পালিয়ে যাচ্ছে এবং সেখানে পুরোপুরিভাবে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন পুরো যুক্ত রয়েছে। এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা অ্যাকচুয়ালি মুখে বলুক, কিন্তু তারা জানে যে এই বর্ডারটা খোলা থাকলে এই ভোটের সময় ভোট দেবে, ভোট দিয়ে সব চলে যাবে যদি তাদেরকে খোঁজা হয়। এরকম তো অনেকেই ইনসিডেন্ট এসআইআর এর মধ্যে দেখা যাচ্ছে যে এখানকারও ভোটার, বাংলাদেশেরও ভোটার, এখানে এসে ভোট দিচ্ছে, এখানে এসে থাকছে, তারপর বাংলাদেশ চলে যাচ্ছে। রিসেন্টলি তো মানে অনেক টেররিস্ট, ইনফ্যাক্ট মানে নিউ টাউন এরিয়া থেকে কত 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 আমরা টিভিতে terrorist দেখেছি, বেরোচ্ছে। টিভিতে দেখেছি। তারা এসছে, বছর বছর ধরে রয়েছে, ভোট ভোট দিচ্ছে, তারা কিছু বলতে পারছে না। হ্যাঁ, আমরা এসছি, না আমরা কিছু পাইনি, আমাদের এটা নেই সেটা নেই, তারা পরিষ্কার বলছে আমরা ওখানকার। তো এত খুলে মেলে বলছে, আর কি বলবে ওরা? এবং এদেরকে দিয়ে আমাদের সরকার চলছে। আমরাও দেখেছি 2015-তে আমি জয়েন করেছিলাম, কিছুদিন পর রানাঘাটে একজন 65 ইয়ার্সের নার্সকে মানে আশ্রমের আশ্রমের ওনাকে এরকম অত্যাচার করা হয়েছিল এবং
প্রায় মানে রেপ করাই এরকম হয়েছিল, এবং আমরা তখন ছুটে গেছিলাম, এবং আমাদের ঢুকতে দেওয়া হয়নি, এরকম সব বন্ধ টন্ধ করে দেওয়া হয়েছিল। পুলিশ 3 দিন পর পুলিশ নামলো, যতক্ষণ ওই 3 দিনে শোনা গেছে যে এরকম করেছে সে বাংলাদেশি, এবং সে বাংলাদেশ পালিয়ে গেছে, মানে তাকে সুযোগ দেওয়া হলো। নান ছিল নান ছিলেন, হ্যাঁ নান ছিলেন, এবং তিনি ওইখান থেকে ওই নানকে পাঠিয়ে দেওয়া হলো বাইরে, দিল্লি না কোথায় পাঠিয়ে দেওয়া হলো সেটা আমরা জানি না, কিন্তু কোনো বিচার হলো না। মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, কি হয়েছে এখনই এই করবো সেই করবো বললেন, কিন্তু ততক্ষণে যে দোষী তাকে কিন্তু 3 দিনের মধ্যে বর্ডার পার করে দেওয়া হয়েছে। মানে এই ধরনের জিনিস আমরা দেখেছি, আমরা কি করতে পারি। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনই হেল্প করেছিল তাকে পুরো পুরো এবং পরে খবরে এলো যে এই লোক করেছিল, একজন বাংলাদেশি মুসলমান ছিলেন, এবং তিনি এই কাজটা করেছেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তারপরে সে মানে পালিয়েও গেছে, খুঁজে পাওয়া যায়নি। তারপর তো আরেকটা কেস চলে এলো, ওভারল্যাপ হয়ে গেল। এই সেই আজকে কাউকে খুঁজে পাওয়া গেল না, বরং ওই নান তাকে আস্তে আস্তে করে সরিয়ে দেওয়া হলো, এই লোকচক্ষুর আড়ালে করে দেওয়া হলো। তার মানে শাস্তিটা কে পেল? শাস্তিটা এই মহিলা পেল, এই নান পেল। দিদি, বর্ডার নিয়ে অনেক সময় অনেক কথা, অনেকে বলবে যে বিএসএফ এর আন্ডারে বর্ডার, কিন্তু বেঙ্গল বর্ডার একটা অদ্ভুত জায়গা, যেটা অনেকেই হয়তো জানে না, যে অনেক জায়গায় বর্ডার মানে খালি নদী, অনেক জায়গায় বর্ডার মানে চাষের জমি, অনেক জায়গায় বর্ডার মানে জঙ্গল। তো সেখানে যেটুকু পসিবল সেটুকু ফেন্সিং করা সম্ভব, কিন্তু বাকি যে এরিয়ায় জায়গা দিতে হবে, ল্যান্ড দিতে হবে, বাকি ল্যান্ড ছাড়া তো যেখানে ল্যান্ড পসিবল সেখানে পসিবল, যেখানে জঙ্গল আছে নদী আছে সেখানে তো পসিবল না। তুমি সেখানে বিভিন্ন জায়গায় যাবে, তুমি দেখতে পাবে যে মানে কিছু নেই, সরু সরু করে দেওয়া রয়েছে, এবং সেখানে অবাধে এদিকে বাংলাদেশ, এদিকে ইন্ডিয়া, এরকম দেখা যায়। সেগুলো করতে দেওয়া হয়নি, কারণ হোম মিনিস্টার যথেষ্ট উনি প্রথম থেকে বলেন যে এই চিকেন নেকটা যেটা রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, এই জায়গাগুলোর জন্য এই জায়গাটাকে স্পেশালি আমাকে বর্ডারটাকে ঠিক করতে হবে। এবং উনি জানেন যে বাংলার বর্ডার যদি না ঠিক করা যায়, তাহলে এই বাংলা থেকে সব ঢুকে পুরো ইন্ডিয়া ছড়িয়ে পড়ছে। তাই হচ্ছে, কিন্তু এই আসলে চিকেন নেকটাকে আগে বন্ধ করতে, আর ডকুমেন্ট সব এখান থেকে বানিয়ে নিয়ে চিকেন নেকটা বন্ধ, সেটাই করতে দিচ্ছে না। যেগুলো আনফেন্সড বর্ডার এখনো অব্দি, যে কোনো কারণেই হোক, জমির অভাবে হোক কিংবা নেচার অফ দ্য টেরেন হোক, সেখানে ঢুকে এখানে থেকে সব ডকুমেন্ট বানাচ্ছে, বানিয়ে অন্য জায়গায় ছড়িয়ে পড়ছে। তো লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, লোকাল পুলিশের সাহায্য ছাড়া তো এটা সম্ভবই না। এসআইআর নিয়ে যেগুলো আমরা দেখছি, এসআইআর এ তো অনেক অসঙ্গতি ধরা পড়ছে। বাবা আর ছেলের বয়সের ডিফারেন্স 6 মাস। অনেক স্টেটেই এসআইআর চলছে দিদি, কিন্তু কোনো স্টেটে হচ্ছে না। তো এখানে আমি তো তামিলনাড়ুতে শুনলাম 1 কোটি নাম বাদ গেছে, উত্তরপ্রদেশও হয়েছে, গুজরাটেও হয়েছে, কোটি কোটি নাম বাদ যাচ্ছে, কিন্তু সেখানে তো একটা কেউ কোনো শব্দ করছে না। এখানে কেন প্রবলেম? তার মানে ডাল মে কুচ কালা হয়। বিহারেও হয়েছে। তার মানে এখানে কোথাও একটা এই সব ভোটের ওপর নির্ভর করে ভোটের বৈতরণী পার হয়েছে। যেই তাদের লেজে পা লেগেছে না, তখন বুঝতে পেরেছি এবার তো কি করে আমরা ভোট পার হবো। সেই জন্যই এসআইআর নিয়ে এত সব কিছু শুরু হয়েছে। একজনে শুনছিলাম 17 জন বাবা, তারপরে একজন দম্পতি 3বার একই সময় বাচ্চা, কিরকম শুনছিলাম আমি, অদ্ভুত সব জিনিসপত্র। তো এগুলো মানে বিভিন্নভাবে করা ছিল, এবং তারাই এগুলো ভোট দিত। ডেথ ভোটার্স যারা রয়েছে, আমরা জানি তো আমাদের বাড়ির যারা নেই, তাদের নাম নেই, তাদের ভোটটা কেউ দেয় না। শুনছি এখানে যারা বাইরে 40 লক্ষের মতো নাকি ডেথ ভোটার্স আছে, তাদের ভোটগুলো পড়তো। এক একটা বুথে ধরে রাখো তুমি 50, 30, 40, 50টা করে ডেড ভোটার্স আছে বুথে, প্রায় 1000 লোকের মধ্যে। মানে পুরোনো 2002-এর পর তো আর হয়নি। তো সেই ভোটারের লিস্টগুলোতে সেগুলো নামগুলো বাদ গেছে, এতদিন ধরে তারা ভোট দিত। এইসব তো রয়েছেই। দিদি, এই বাইরে আমরা দেখছি এখন আশা ওয়ার্কারদের একটা প্রোটেস্ট চলছে, তো সেটা নিয়ে আপনি কিছু বলুন, কি প্রোটেস্ট চলছে, কেন আশা ওয়ার্কার্সদেরকে আমি যতদিন ধরে এই রাজনীতিতে আছি, প্রত্যেক বাড়ি দেখি আশা ওয়ার্কার্সরা প্রচন্ড খাটাখাটনি করে। এই করোনার সময় তো আশা ওয়ার্কার্সদের দেখেছি, ভোটের সময় তো এদেরকেই কাজে লাগায়, কিন্তু সব জায়গায় এরা প্রচুর স্কুলে মিড ডে সব কিছুতে এরা কাজ করে, কিন্তু এদের ওই স্যালারি ওই 5,000 না 3,000 করা রয়েছে। ওরা চেয়েছে যে আমার স্যালারি 15,000 করে দেওয়া হোক, এবং তাদের একটা বিমা তৈরি করা হোক 1 লক্ষ টাকার। সেগুলো কিচ্ছু তারা করেনি,
এবং উল্টে তাদের মানে কোনোটাই আনজাস্টিফাইড 1000 টাকা মনে হয় বাড়িয়েছে ওদের একটা কিছু এবারে ভোটের আগে, ব্যাস এইটুকু হয়ে গেল। এবং তারা কেন শুনবে? তারা এরকম পুরো জীবন দিয়ে দিয়েছে তারা। তারা সারাক্ষণ সকাল থেকে যে ওই ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন মায়েরা মেয়েরা, যে তারা রান্নাবান্না করে সেই রাত্রিবেলা বাড়ি ঢোকে, প্রত্যেকটা ঘরে ঘরে কলিং বেল টিপে সেখানে গিয়ে কথা বলে তার কি আছে না আছে সব কাজগুলো এরা করে। তুমি কাজ এদের দিয়ে করাচ্ছ, এই ভোটের সময় তৃণমূলকে ভোট দাও সেই কাজগুলো তুমি এদের দিয়েই করাবে, আর তুমি তাদের কথা শুনবে না? বাস দামকো বাসে তুমি একটা 1000 টাকা হাতে ধরিয়ে দিলে, 1000 টাকা বাড়িয়ে দিলাম তোমাদেরকে, তাদের একটা বীমা থাকবে না? সেটা কি করে হয়? সেই জন্য তারা প্রতিবাদ করছে। আমরা তো সবসময় বলি আমরা তাদের সাথে আছি, এবং আমাদের সামনেই এখানে হচ্ছে টচ্ছে, এবং মাঝে মাঝে তাদের সঙ্গে দেখা হয়, দিদি আছেন তো, আমরা আমরা বলি আমরা আছি, তো তোমরা নিজেদের জায়গা থেকে কোনো সরবে না। দিদি আরেকটা কথা আমরা শোনা যায় যে আশা ওয়ার্কারদের যেরকম প্রোটেস্ট হচ্ছে সেরকম ভাতা ভাতা একটা বড় ব্যাপার ওয়েস্ট বেঙ্গলে, মোটামুটি অনেক রকম ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী, আম, বিধবা ভাতা, যেটা বিধবা ভাতার থেকেও নাকি কাটমানি নেওয়া হচ্ছে সরকার থেকে, দল থেকে। বিধবা ভাতা তো আমি আগেটা শুনেছি যে সে বিধবা ভাতা, একজন ছেলেও সে বিধবা ভাতা পাচ্ছে, আবার একজন সে মানে লক্ষ্মীর ভাণ্ডারও নিচ্ছে, সে বিধবা নয়, সেও বিধবা ভাতা পাচ্ছে। আর যে অ্যাকচুয়াল বিধবা রয়েছেন, যার দরকার আছে সিঙ্গেল, তার কাছে সে ভাতা পাচ্ছে না। এবার প্রত্যেকটা জায়গায় গিয়ে এগুলো খোঁজা, কারা খুঁজবে? তাদের লোক তো পঞ্চায়েত প্রধান হয়ে বসে আছে, পঞ্চায়েত মেম্বার হয়ে বসে আছে, তাদেরই তো জায়গায় জায়গায় বিধায়ক রয়েছে, তা খুঁজবে এটাকে। বিডিও অফিসে, তাদের বিডিও অফিসে বিডিও একটা এদিক থেকে এদিক করুক, সঙ্গে সঙ্গে বিডিওকে বদলি করে দেওয়া হবে। তো জিনিসটা মেরামতটা কোথা থেকে হবে? যতক্ষণ না আমাদের বিডিওর সরকার হাতের আসবে, কোনো ক্ষমতা নেই। কোনো ক্ষমতা নেই, যতক্ষণ না আমাদের সরকার আসবে এই জিনিসগুলো কিছুতেই মেরামত করা যাবে না। এই সমস্ত কিছু একই জায়গা থেকে একটা সেন্ট্রালাইজ সিস্টেম থেকে কন্ট্রোল হচ্ছে, সেটা যতটুকু তাদের জন্য হচ্ছে পুরোটাই তাদের জন্যই হচ্ছে, তার বাইরে কারোর কিছু করার নেই এখানে। দিদি কিছু প্রশ্ন করব, ফার্স্ট কিছু কোয়েশ্চেন। আপনার কি মনে হয় বেঙ্গল যেটা ফেস করছে পশ্চিমবঙ্গ, সেটা কি একটা স্ট্রাকচারাল কোল্যাপস অফ ল অ্যান্ড অর্ডার? একদমই একদমই, প্রায় শেষের দিকে হয়ে গেছে, মানে গলা অবধি অলরেডি চলে এসেছে, মানে এবার প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হবে। কোনো জায়গায় কোনো ডেভেলপমেন্ট নেই, অনলি ভাতা, অনলি ভাতা দিয়ে 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 তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে তাদেরকেও তো নষ্ট করে দেওয়া হচ্ছে না। একটা যে কোনো লোককে 1500 টাকা তুমি হাতে দিয়ে দিলে, তোমাকে চাকরি দিলাম না, হাতে 1500 টাকা দিলাম, আজকে মা কি খুশি হবে? আমরা খুশি হব আমাদের ছেলের হাতে প্রত্যেক মাসে 1500 টাকা আসছে, কেউ MBA পড়েছে, কেউ BBA পড়েছে, ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সব কিছু পড়ে একটা চাকরি নেই? সত্যি কি আমরা খুশি হবো? এত কষ্ট করে মায়েরা ম্যাথস এমএসসি করে মা বাবারা ভাতা নিতে, মা বাবারা পড়াশোনা করিয়েছে, তো আমরা খুশি নই। কিন্তু কি বলবো, ভবিষ্যৎ কোথায় আছে? মানে ভবিষ্যৎ আস্তে আস্তে করে রসাতলে যাচ্ছে, এটা তো বুঝতে পারছি। এবং এবার যদি সরকারে না আসে, তাহলে কিন্তু এই বাংলা অনেক দেরি করে ফেলবে। আমরা অলরেডি বলতে পারেন বাকি রাজ্যগুলোর তুলনায় অন্তত 15 থেকে 20 বছর পিছিয়ে আছি একদম অলরেডি। তো সেখানে আরো 5 বছর যদি একই রকম ভাবে চলতে থাকে, তাহলে সেখান থেকে আর ফেরার জায়গা তো আমাদের থাকবে না। একটা সময় বাংলা পথ দেখাতো, এবং এই আজকের যে বাংলা এত পিছিয়ে যাচ্ছে, এখন বাংলা পথ দেখায় লোকজনকে বাংলার বাইরে যাওয়ার জন্য। সেটাই সেটাই, মানে বাংলার ছেলেমেয়েরা এত ট্যালেন্টেড, কিন্তু কিছু করতে পারছে না, তারা বাইরে চলে যাচ্ছে। তো আমরা চাই যে বাংলা আবার পথ দেখাক। ক্যাম্পাসগুলো বারবার সেক্সুয়াল অ্যাসল্টের জায়গা কেন হয়ে যাচ্ছে? আর সেখানে accused যারা- পুলিশের কোনো এই নেই, কন্ট্রোল নেই সেখানে। এবং সেখানে যদি পুলিশের কন্ট্রোল থাকতো, সেখানে যদি কলেজের ক্যাম্পাসের অ্যাডমিনিস্ট্রেশনের যদি কন্ট্রোল থাকতো, তারাও নেই, তারাও তো ওই পুলিশের সঙ্গে, ওই তৃণমূলের সঙ্গে যোগসাযোগ, তাদেরকেও মাসোয়ারা দিতে হয় প্রত্যেক মাসে মাসে এই কলেজটা ঠিকঠাক রাখার জন্য। কে ভর্তি হবে সেটাও হয়তো এখান থেকে টাকা পয়সা তোলাতুলি হয়, হ্যাঁ তোলাতুলি হয়, তো পুরোটাই কন্ট্রোলড বাই TMC। দিদি এই ব্যাপারটা তো আমরা সিপিএম এর সময় দেখতাম, সিপিএম এর ইউনিয়ন অফিস থেকে এসএফআই ডিসাইড করতো কে কলেজে ভর্তি হবে। এটা আরো কতটা খারাপ হয়েছে? আরো অনেক খারাপ হয়ে গেছে। এখন তো মানুষকে আর মানে মানে কি বলবো, এই জিনিসটা পুরো কোলাপস করে গেছে। কেউ পড়াতে চায় না এখানে, সবাই চায় যে বাইরে চলে যায়। আগে শিক্ষা জগতে একটা গর্ব ছিল, এখন ক্লাস 10-12 এর পর সব বাইরে চলে যাচ্ছে ওরা। ছেলেমেয়েরা, মা বাবা দেখছে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, এবার নিজে যদি কিছু করতে পারবে, চলো ওকে বাইরে পাঠিয়ে দাও, সেখানে অনেক ভালো থাকবে। কিন্তু অনেকের কাছে তো সেই অপশন নেই, সরকারি স্কুল, সরকারি কলেজে তাদের সেই জন্য কিচ্ছু করার নেই, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে, তাদেরকে এই লড়াইটা, এই স্ট্রাগলটা করে যেতে হচ্ছে। আমরা চাই যে এই স্ট্রাগলটা তাদের বন্ধ হোক।
লোকাল যারা স্ট্রংম্যান আছে তাদের কি পুরোপুরি পলিটিক্যালি শিল্ড করা হচ্ছে, তাদেরকে পুরোপুরি পলিটিক্যালি প্রোটেকশন দেওয়া হচ্ছে যে তারা যা ইচ্ছে করে যাক, তাদের এগেনস্টে কিন্তু কিছু সব হবে না? জায়গায় তারা ভোট করে না, তারা ভোট করছে, ক্রিমিনালস বিভিন্নভাবে তাদেরকে ছেড়ে দেওয়া হয় ভোটের আগে, তোমরা আমাকে ভোটে জিতিয়ে দাও তারপর তোমাদের জন্য ভাববো। এবং আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে অনেক লোকালি যারা এই ধরনের ক্রিমিনাল করেছে তারা আটকানো আছে, তাদেরকে বলা হচ্ছে সেই সময়ের জন্য ছাড়া হয়, তারা ছাড়া পায় এবং সবকিছু জায়গায় ভোটের সবকিছু ঠিক করে, বেশিরারিজ ঠিক করে এবং তারা ভোট করে এবং তারপরে তাদেরকে আবার পুরস্কার হিসেবে তাদেরকে ছেড়ে দেওয়া হয় জিতে যাওয়ার পর। এটা তো সব জায়গায়, মানে ক্রিমিনালসরা তো কন্ট্রোলড বাই টিএমসি গভর্নমেন্ট। দিদি, সরকার থেকে প্রত্যেকটা এরকম ঘটনার পর যা রিয়াকশন আসে, যা রেসপন্স আসে, যেরকম আমরা কথা বলছিলাম 8টার পর বেরোবে না, রাতের বেলা কেন গেছে নাইট ক্লাবে, তো এই সমস্ত স্টেটমেন্ট কি জন্য? এটা কি শুধুমাত্র লোকজনের নজর ঘোরানোর জন্য, নাকি এটা একটা খুব ক্যালকুলেটেড স্ট্র্যাটেজি? দেখুন, কি ক্যালকুলেটিভ স্ট্র্যাটেজি আমি বলতে পারবো না, কিন্তু কলকাতার মানুষজন বুঝে গেছে যে প্রত্যেকটা সময় কোনো না কোনো একটা এক্সকিউজ দেওয়া হচ্ছে যেটা কেউ বিশ্বাস করে না। যারা লেখাপড়া করেছে, যারা শিক্ষিত রয়েছে, যারা আজকে এত স্বাধীন চেতা আমরা ভাবতে পারি, কলকাতার মেয়েদের আমরা বলি যে আমরা স্বাধীন চেতা। স্বাধীন চেতা মানে আমরা কথা বলাই না, আমরা বিভিন্ন জায়গায় আমরা সেই স্বাধীনতাটা দেখাই, যেখানে আজকের ডেটে এত স্বাধীনতার নিয়ে আমরা কথা বলছি, মেয়েরা প্যারালাল আমরা যখন কথা বলছি, সেখানে মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে এরকম একটা কথা বলা কি ছোটখাটো ঘটনা বা লাভ অ্যাফেয়ার বা 8টার পর বাড়ি থেকে বেরোবে সাজানো ঘটনা, এই জিনিসগুলো আমরা এক্সপেক্ট করি না। এবং এই জিনিসগুলো আদৌ এই সরকার আরো পিছিয়ে যাচ্ছে। একজন মহিলা হিসেবে, শুধুমাত্র একজন মহিলা হিসেবে, নট অ্যাজ আ বিজেপি নেত্রী অর পলিটিশিয়ান, যদি কিছু বলার থাকে আপনার একজন সাধারণ মহিলা হিসেবে মহিলা মুখ্যমন্ত্রীকে ল অ্যান্ড অর্ডার, উইমেন সেফটি নিয়ে, তো কি বলবেন? তাই বলবো যে মানে প্রত্যেকটা মহিলাদের একটা কাজের প্রয়োজন, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করা একটা প্রথম কাজ প্রত্যেকের জন্য। এবং তারা ইন্ডিপেন্ডেন্ট হোক মহিলারা, তাহলে মহিলাদের প্রত্যেকটা বাড়িতে তার একটা নিজস্ব সম্মান থাকবে, কারণ যুগ বদলাচ্ছে, পরিবর্তন হচ্ছে। প্রত্যেকটা মহিলা চায় যে আমরা ওই লাইনে দাঁড়িয়ে 1,500 টাকার লক্ষ্মীর ভাণ্ডারের থেকে আমরা নিজে কাজ করব, কাজ করে যদি কিছু জিনিস বেচবো বা পড়াশোনা জানে কোনো কোম্পানিতে কাজ করব, ফ্যাক্টরিতে কাজ করব, আমরা কাজ করে মাথা তুলে দাঁড়িয়ে থাকবো আমার পরিবারের কাছে। এবং আমি আমার সন্তানকে, আমার যদি মনে হয়ে থাকে যে আমি একটা কিছু কিনে দেবো বা কিছু ইচ্ছে করছি, সেই বায়নাটা আমি রাখতে পারবো। দ্বিতীয় কথা হচ্ছে যে মহিলাদের এই মানে সুরক্ষা, এই চাইল্ড ট্রাফিকিং, এই মহিলাদের ওপর রেগুলার এই অত্যাচার যেটা হচ্ছে, সেটাকে খুব তাড়াতাড়ি একটা না একটা কোনো অ্যাকশন নেয়, একটা দুটো অ্যাকশন যদি ফাস্ট ট্র্যাক কোর্ট দিয়ে মুখ্যমন্ত্রী নিজে নেন, কারোর ক্ষমতা নেই যে এটাকে আটকায়। এবং তিনি নিলে আমি তো বলবো 50% এই মহিলাদের ওপর অত্যাচার, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বলছি, এই অত্যাচার যে পার্টির যে কি করুক এসব না দেখে একদম 50% আমি বলছি আস্তে আস্তে কমতে শুরু করবে। এই দুটো ডেফিনেটলি ওনার দেখা উচিত। দিদি, একটা লাস্ট কোয়েশ্চেন, 26-এ বিজেপি ক্ষমতায় এলে 3টে ইমিডিয়েট ল অ্যান্ড অর্ডারে কি রিফর্ম আনবেন? আমি তো অত বুঝি না এসব ব্যাপার। একজন মহিলা হিসেবে 26-এ বিজেপি ক্ষমতায় আসবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে মহিলাদের নিরাপত্তা এবং ইন্ডিপেন্ডেন্ট করা। নাম্বার 2, এখানে কাজের কর্মসংস্থান করা, প্রত্যেকটা যারা পরিযায়ী শ্রমিক রয়েছে তারা যেন ঘরে ফিরে আসে। যুবসাথী নিয়ে যেন এত ভালো ভালো স্টুডেন্টদেরকে যেন আনন্দ না করতে হয়, মায়েদের চোখের জলও মুছবে এবং ইন্ডাস্ট্রি আসুক এবং তারা চাকরি পাক, এই দুটো তো রয়েছেই। আর বিভিন্ন ধরনের এই বিশেষ করে গ্রাম বাংলা আর আমাদের যে সংস্কৃতি রয়েছে, আমাদের যে রুট, বেঙ্গলের যে রুটটা রয়েছে, আমরা ওপর ভীষণ বাঙালি করি, বাঙালি করে খুব প্রচার চলছে কি বাঙালি কি আদৌ ভালো আছে, কোনো ঘরে গিয়ে বাঙালিকে জিজ্ঞেস করুন, নো, বাঙালিরা ভালো নেই, কারণ এই রুটটা আমরা কোথাও একটা ভুলে যাচ্ছি। আমি চাই যে আমাদের এই রুট, আমাদের এই সংস্কৃতি আবার নতুন করে আমাদের এই পশ্চিমবাংলার ভূমিতে প্রতিষ্ঠাতা পাক, বাংলা বাঙালি হোক। একদম একদম। ধন্যবাদ দিদি,
খুব ভালো লাগলো আপনার সাথে আড্ডা মেরে, আরও পরে আড্ডা হয়তো মারবো আমরা। বাট থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য এপিসোডটা। আপনারাও আমাদের জানান যে বাংলায় কি কি পরিবর্তন আপনারা দেখতে চাইছেন। বিজেপি ক্ষমতায় 26-এ এলে আপনাদের কি আপনাদের মনে হয় ইমিডিয়েট চেঞ্জ করা দরকার, সেটাও আমাদের জানান, সো দ্যাট দিদি এবং বাকিরা, দিদির সাথে যারা আছে দিদির সহকর্মী, তারাও এই ব্যাপারে কাজ করতে পারে। নিশ্চয়ই। ধন্যবাদ।